ভোটের প্রচারণায় সরগরম ভোটের মাঠ। নির্বাচনে জিততে উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ে মরিয়া প্রার্থীরা। বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নির্বাচনী জনসভায় অংশ নিতে কাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। 2 দশক পর তারেক রহমানের সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। আজ কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা। তুলে ধরবেন পরিকল্পনা। জড়ো হচ্ছেন নেতাকর্মী সমর্থকরা। এনসিটি ইজারা চুক্তি ঘিরে চট্টগ্রাম বন্দরে স্থবিরতা চলছেই। অচলের ছক কষা হয় 1 বছর আগে। হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা ফাঁস হলেও নেওয়া হয়নি ব্যবস্থা। মুসলমানদের সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত আজ। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগীতে রাত কাটাবেন ধর্মপ্রাণ মানুষ। এবং অবশেষে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হচ্ছে। শুল্ক 25% থেকে কমিয়ে 18% নামিয়ে আনবে যুক্তরাষ্ট্র। অভিযোগ পাল্টা অভিযোগ, আইনি পদক্ষেপ আর প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে। বিএনপি 11 দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি রাজপথ। প্রার্থীরা তাদের নির্ধারিত সময়ে নিজ নিজ আসনে চালাচ্ছেন প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত কখনো প্রার্থী কখনো দলীয় কর্মীর প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে তুলে ধরছেন তাদের প্রতিশ্রুতি। একে অপরের বিরুদ্ধে ছুটছেন নানা অভিযোগ, পাল্টা অভিযোগের তীর। গণসংযোগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। এদিকে এবি পার্টির অভিযোগ, কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। অন্যদিকে ঢাকা 9 আসনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আর দ্বৈত নাগরিকের অভিযোগ তুলে ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলছেন এম.এ. কাইয়ুম। 2 দশক পর আগামীকাল বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। বিভাগীয় সমাবেশ ঘিরে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতিও। বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক, এখানে আগামী 4 ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী রূপরেখার পাশাপাশি জানাবেন দক্ষিণাঞ্চলকে ঘিরে তার পরিকল্পনার কথা। তারেক রহমানের আগমনী বার্তায় কীর্তনখোলা তীরের বাতাসও যেন আজ অন্যরকম। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো নগরী। নেতাকর্মীরা বলছেন এটি কেবলই সফর নয়, বরং আগামীর রাজনীতির নতুন দিক নির্দেশনা। খুবই আনন্দিত, এতদিন পর তারেক সাহেব আমাদের চেয়ারম্যান স্যার আসতেছেন। আমরা কোনোদিন চিন্তাও করিনি তিনি দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকে এ দলের নেতৃত্ব দিয়েছেন। সেই নেতাকে আমরা সামনে বরিশালের জনগণ দেখবে। আমরা ছাত্রদল ঐক্যবদ্ধ, আমরা তাকে বরণ করার জন্য উন্মুখ হয়ে চেয়ে রয়েছি। বরিশাল অঞ্চলের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে তিনি কবে বরিশালে আসবেন, কারণ বরিশালের মানুষ তাকে অন্তত 2 যুগ যাবৎ দেখে না। বিভাগীয় সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কোনো বিশৃঙ্খলা ছাড়াই এই আয়োজন সফল করতে বদ্ধপরিকর নেতারা। প্রায় 1.5 যুগ পরে তার সফর সূচির অংশ হিসাবে তিনি বরিশাল বিভাগে আসবেন। গোটা বরিশাল বিভাগের প্রত্যেক ভোটার আর বিশেষ করে সাধারণ মানুষরাও কিন্তু উচ্ছ্বসিত তার আগমনকে উপলক্ষ করে। তারেক রহমান 4 ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী সমাবেশ করবেন। নির্বাচনী সমাবেশকে সফল করার জন্য আমরা ইতিমধ্যে এর প্রস্তুতির জন্য যা যা করা দরকার আমরা সবগুলি করেছি। অনেকেই বিলম্ব করতে চেয়েছিল, অনেকে বিভিন্ন রকম নাশকতার চিন্তা ভাবনাও করেছে। এর মধ্যে মানুষ এক্সাইটেড। আপনারা দেখছেন যে সব জায়গায় তারেক সাহেব যেখানে যাচ্ছে সেখানে এই শত শত লক্ষ লক্ষ লোক হচ্ছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল এই মাঠে পা রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে লাখো নেতাকর্মী সমাগমের প্রস্তুতিও নেওয়া হয়েছে। তার এই সফর দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন করে প্রাণ সঞ্চার করবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।
নির্বাচনী জনসভায় অংশ নিতে কিশোরগঞ্জ, ময়মনসিংহে ও গাজীপুরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর যাবেন ময়মনসিংহে, যোগ দেবেন জেলার সার্কিট হাউস মাঠে জনসভায়। জামায়াতের আমিরের আগমন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে জনসভাস্থলে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। ময়মনসিংহে জেলার 11টি সংসদীয় আসনে জামায়াত সহ 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন ডাক্তার শফিকুর রহমান। ফেরার পথে গাজীপুর জনসভায় যোগ দেবেন তিনি। সারা দেশের মতো সিলেটেও ভোটের হাওয়া এখন জমজমাট। নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদুর, ভোটের দিন তো ঘনিয়ে আসছে, প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন এবং ভোটারদের ভাবনা সবকিছু মিলিয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি সিলেটের 1 নম্বর আসনে এবং এই আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান রয়েছেন আমাদের সাথে। আপনি জানেন সিলেটের 1 নম্বর আসনটি হচ্ছে একটি মর্যাদাপূর্ণ আসন। একটি মিথ রয়েছে যে এই আসনটিতে আসলে যারা জয়লাভ করেন তারা আসলে সরকার গঠন করেন। তো 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সাথে এই মুহূর্তে রয়েছেন মাওলানা হাবিবুর রহমান, আমরা তার সাথে যুক্ত হব। একটু আপনার কাছে জানতে চাই, প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শকদের প্রতি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রচার খুবই ভালো চলতেছে। আমাদের বিষয়টা হলো সবচেয়ে শুকরিয়ার বিষয় যে সিলেট 1 আসনে আমাদের সংগঠনটা বিভিন্ন পর্যায়ে ভালো মজবুত সংগঠন আছে। আর দীর্ঘদিন থেকে এই সিলেট আমি কাজ করতেছি, 79 সাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে সহযোগিতা আমি করেছি, সেবামূলক প্রতিষ্ঠান করেছি, এমনি সিনা হাসপাতালে তো এখনও নিজেই পরিচালনা করতেছি। এই সমস্ত কারণে জনগণের সাথে আমার সম্পর্ক আছে। আমার নিজস্ব লোকই আছে, প্রায় 1000-2000-এর মতো লোক আছে যারা আমার এখানে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। সবাই আসলে নির্বাচনের কাজ করতেছেন, ডাক্তাররা করতেছেন, ইঞ্জিনিয়াররা করতেছেন, আমি সবে করতেছি। সুতরাং এই সব কিছুর মাধ্যমে এখন যেটা রেজাল্ট আসছে যে জনগণ আসলেই সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ থেকে মুক্তি চায় বলে নতুন কিছু দেখতে চাচ্ছে। জনগণের কথা হলো আমরা সব দেখেছি, এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই। ছোট্ট করে জানতে চাই, 7ই ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সিলেটে আসবেন নির্বাচনের জনসভায়, তো সেটিকে ঘিরে আপনাদের প্রস্তুতি কেমন? জি আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের প্রচারও শুরু হয়েছে। এইমাত্র আমি মাঠ থেকে আসলাম, মাঠটাও রেডি করা হচ্ছে। সকল ধরনের পরিকল্পনা, ব্যবস্থা সবকিছু আমরা নিচ্ছি, প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। আমার বিশ্বাস সারা সিলেট থেকে বিপুল সংখ্যক লোক এই জনসভায় উপস্থিত হবে এবং ডাক্তার শফিকুর রহমান দেশ ও জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। সিলেট 1 আসনে কিন্তু 8টি রাজনৈতিক দলের প্রার্থীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু জামায়াত এবং বিএনপি এবং পাশাপাশি ইসলামী আন্দোলনেরও প্রার্থী রয়েছেন এখানে আলোচনায়। তো সব মিলিয়ে সিলেট 1 আসনে নির্বাচনী প্রচারণার এই ছিল আমার কাছে সবশেষ। তাহিদুর, আপনাকে ধন্যবাদ। বন্দরনগরীর রাজনীতির কেন্দ্রবিন্দু চট্টগ্রাম 10 আসন, অথচ পানির সংকট, জলাবদ্ধতা আর কিশোর গ্যাংয়ের আতঙ্কে দিশেহারা এলাকাটির বাসিন্দারা। ভোটের হাওয়ায় উন্নয়নের ঝুলি নিয়ে ভোটারের দরজায় আসছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন নাগরিক দুর্ভোগ লাঘবে কাজ করবেন এমন জনপ্রতিনিধি চান তারা। দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের প্রাণকেন্দ্রের আসন চট্টগ্রাম 10 জনগুরুত্বপূর্ণ হলেও এখানকার বেশ কিছু সড়ক এখনও খানাখন্দে ভরা। কোথাও ডাস্টবিন উপচে পড়ছে বর্জ্য, আবার সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় নিচু এলাকা। ওয়াসার লাইনে পানির জন্য হাহাকার আর মানসম্মত সরকারি হাসপাতালের অভাব। এখানে নাগরিক দুর্ভোগ এখন চরমে। সেই সাথে আছে কিশোর গ্যাংয়ের আধিপত্য, যা জনমনে তৈরি করেছে চরম উদ্বেগ। এখানে রাস্তাঘাটের অনেক সমস্যা আছে, তারপরে পানির সমস্যা আছে। দাঁড়া যেভাবে ঘুরে নির্বাচনের পরে তাদেরকে পাওয়া যায় না। আমরা চাই এমন প্রার্থী যারা দেশের ও জনগণের কাজ করবে। চতুর্মুখী সংকটের মধ্যেই বইছে নির্বাচনের হাওয়া। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে জাদুর কাঠিতে বদলে দেবেন এই জনপদ। যেখানে শ্রমজীবী, মেহনতি তাদের জন্য কিছু করবার, এই রাজনীতি নামক যে ইবাদত আমি বলে থাকি, সেটি আসলে কাজটি হবে, না হলে ইবাদত হবে না। এটি হবে একটি প্রফেশন, এটি হবে একটি পেশা। নিরাপদ, পরিকল্পিত ও কর্মমুখী শিল্পের উন্নয়নে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
আধুনিক, জলাবদ্ধতা মুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, পরিকল্পিত একটি নগরী। যেই নগরীর মধ্যে যা কিছু সংকট আছে সব সংকটকে কাটিয়ে উঠে একটি মানুষের প্রয়োজনীয় শহরে যা যা টাকা দরকার সবকিছু চট্টগ্রাম 10 আসনে থাকবে। প্রতি নির্বাচনেই থাকে আশ্বাসের ফুলঝুরি, তবে এবার ভোটাররা হিসাব করছেন সচেতনভাবে। ওয়াসার পানির সংকট, সড়কে বিভিন্ন সংস্থার যাচ্ছে তাই কোরাকুরি আর যানজট মিলিয়ে সীমাহীন নাগরিক দুর্ভোগে এই আসনের বাসিন্দারা। তাই শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রার্থীদের প্রচারণায় সরগরম মেহেরপুরের ভোটের মাঠ। তবে সীমান্ত এ জেলায় ভয়ের কারণ অবৈধ অস্ত্র। প্রার্থীদের অভিযোগ, ভোটের আগে পাশের দেশ থেকে সীমান্ত দিয়ে অবাধে আসছে আগ্নেয়াস্ত্র। সেসব অস্ত্র ব্যবহৃত হতে পারে ভোটের মাঠে। পদক্ষেপ নেওয়া না গেলে কমতে পারে ভোটার উপস্থিতি, প্রভাব ফেলবে ফলাফলেও। সীমান্ত জেলা মেহেরপুরের জমজমাট নির্বাচনী প্রচার। দিনরাত এক করে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উদ্বেগ বাড়াচ্ছে অবৈধ অস্ত্র। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাটির 96 কিলোমিটার সীমান্তের পুরো এলাকায় কাঁটাতার দিয়ে বেষ্টিত। তারপরও বিভিন্ন রুট দিয়ে প্রবেশ করছে অস্ত্র, অভিযানে ধরাও পড়ছে। এদিকে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হয়নি এখনো। তার উপর সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ, সব মিলিয়ে চিন্তার ভাঁজ প্রার্থীদের কপালে। তাদের আশঙ্কা, ভোটের মাঠে এসব অস্ত্র ব্যবহৃত হলে প্রভাব পড়তে পারে ফলাফলে। নির্বাচন বিরোধী শক্তি অপকৌশল আনবে নির্বাচনকে বানচাল করার। যেখান থেকে অস্ত্র সরবরাহ হয় বা মাদকের এখানে একটা বড় কারবার চলে আমাদের মেহেরপুর জেলাতে, এটা আশঙ্কার একটা ব্যাপার। এই অস্ত্রগুলো যদি উদ্ধার না হয় তাহলে এবার নির্বাচনেরটা ফলাফল হওয়ার পরে হয়তো আবার সেই পূর্বের মতো আমরা দেখব ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা। প্রশাসনকে বলবো কঠোর থেকে কঠোরতর ব্যবস্থার মধ্যে যে একে ব্যবস্থা গ্রহণ করেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন বিশেষ সতর্ক দৃষ্টি রাখে এবং এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে যারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। নির্বাচনে আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে কেন্দ্রে কমতে পারে ভোটার উপস্থিতিও। আগ্নেয়াস্ত্রগুলো আজও সম্পূর্ণভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। সেই অস্ত্র এবং এই সীমান্ত পেরিয়ে আসা অস্ত্র ভোটারদের উপরে প্রয়োগ হতে পারে বলে আশঙ্কা এড়িয়ে যাওয়া যায় না। এই নিরাপত্তা ঝুঁকির কারণে অনেকেই ভোট কেন্দ্রে না আসতে পারে। এই মুহূর্তে অপারেশন ডিভিল-2 চলমান আছে। যারা নির্বাচনে বাধাগ্রস্ত করতে পারে বা যাদের প্রিভিয়াস এই ধরনের ব্যাড রেকর্ড আছে তাদেরকেও আইনে আনার বিষয়ে আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সীমান্ত সুরক্ষিত রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমাদের তো যৌথ বাহিনীর একটা অভিযান অব্যাহত আছে। বর্ডারে বিজিপি অত্যন্ত কঠোরভাবে তারা দায়িত্ব পালন করছে। আমরা খুবই আশাবাদী যে বর্ডার থেকে ক্রস করে কোনো অস্ত্র এখানে এসে ব্যবহার হবে এই সুযোগ খুবই ক্ষীণ। 2025-এর মে থেকে ডিসেম্বর পর্যন্ত মেহেরপুরে 22টি আগ্নেয়াস্ত্র, 57 রাউন্ড গুলি, 6টি কার্তুজ ও 8টি ম্যাগাজিন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিপুল সংখ্যক যুবক তারা জবলেস, তারা বেকার, তারা রাস্তায় নেমে বলে নাই যে আমাদেরকে বেকার ভাতা দেন। তারা সেদিন বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই আমাদের মেধার উপর সুবিচার করা হোক। কোন মামু খালুর লাল টেলিফোনে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের টেলিফোনে কোন রাজনৈতিক প্রভাবে আমার কপাল যেন চূড়াবালিতে হারিয়ে না যায়। আমার কপাল আমাকে দিতে হবে। আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে। এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। প্রিয় যুবকেরা, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। তোমাদের হাতে বেকার ভাতা নয়, তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সঙ্গতি রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ তোমরাই গড়বা, তোমরাই চালাবা।
সেদিন তোমরা গর্ব করে বলবা আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। সেই দিনের অপেক্ষায় যুবকেরা আছে। এই দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা কি প্রস্তুত? হাত তুলে বলো তোমরা প্রস্তুত আছো? সুসংবাদ গ্রহণ করো। বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ, ওই উড়োজাহাজের ককপিটে ড্রাইভিং সিটে আমরা তোমাদেরকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবা। পিছনে ফিরে তাকানোর সময় আমাদের শেষ। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। পিছন নিয়ে যারা কামড়া কামড়ি করে তাদেরকে কামড়া কামড়ি করতে দিব আমরা। ওরা করুক, আমরা এগিয়ে যাব জাতিকে নিয়ে সামনে ইনশাআল্লাহ। তখন আমরা কোথায় থাকবো? তোমরা ককপিটে, আমরা থাকবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। এই দেশ এইভাবেই এগিয়ে যাবে। কিশোরগঞ্জ জেলা এটা মূলত শিল্পভিত্তিক জেলা না, ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রির ভরপুর না। পাশের গাজীপুর ওরকম একটা জেলা। এই জেলাটা হচ্ছে কৃষিভিত্তিক। চট্টগ্রাম বন্দরের নিউমারিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতাকর্মী ও আন্দোলনকারীরা। সকাল 8টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়েছেন শ্রমিক কর্মচারীরা। টানা চতুর্থ দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। গত 3 দিন 8 ঘন্টা কর্মবিরতি থাকলেও আজ থেকে 24 ঘন্টা কর্মবিরতি চলছে। এতে পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্দর ও বেসরকারি আইসিডিতে বাড়ছে কন্টেইনার জট। এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্দরের একাধিক প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে একই দাবিতে সকাল 11টা থেকে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃত্বে ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজায় সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে কর্মবিরতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রমের এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সার্বিক চিত্র জানাবেন। টার্মিনাল রয়েছে যেটা চট্টগ্রাম বন্দরে যে এনসিটি টার্মিনাল রয়েছে সেটা বিদেশিদের দেওয়ার যে প্রতিবাদ রয়েছে সেই প্রতিবাদে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রামের যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ রয়েছে এসকোপ, তাদের আসলে এখানে ইসাক ডিপুর সামনে যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজার সামনে তারা সড়ক অবরোধ করেছেন। আমরা দেখতে পাচ্ছি সড়ক অবরোধের কারণে তারা এখানে তাদের পেছনে অনেকগুলো গাড়ি রয়েছে সেগুলো আসলে এখন সড়কে অবস্থান করতেছে। আমরা এছাড়াও আমরা জানি যে চট্টগ্রাম বন্দরে আজকে যে সকাল 8টা থেকে যে ধর্মঘট চলতে 24 ঘন্টা যে কর্মবিরতি চলতে সেই কর্মবিরতি আমরা দেখেছি বিভিন্ন চলেছে এবং এছাড়া এর ফলে যে বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটার স্থবিরতা আমরা দেখতে পেয়েছি এবং এখানে যে বন্দরের যে বিভিন্ন পর্যায়ের গাড়ি রয়েছে এবং বিভিন্ন যে তারা গাড়িগুলো যে বন্দরে প্রবেশ করতে আমরা দেখিনি। এছাড়াও আমরা দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এখানে যেন অস্বাভাবিক কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় সেগুলো তারা এখানে মোতায়েন রয়েছেন। এছাড়া যে চট্টগ্রামের যে বিভিন্ন বন্দরের যে তারা বলছেন যে চট্টগ্রামের যে এখানকার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা রয়েছেন তারা বলছেন যে এখানে যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রাণ এবং এই সরকার দেশবিরোধী একটা চুক্তি করেছে এবং এই চুক্তির বিনিময়ে তারা আসলে দেশকে চট্টগ্রাম বন্দর না শুধু দেশকেই বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে, সেই রকম তারা বক্তব্য দিয়েছেন এখানে। এছাড়াও আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরের যে বিভিন্ন গাড়ি রয়েছে এবং বিভিন্ন যে জাহাজগুলো রয়েছে তারা বলছেন যে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে এখানে চট্টগ্রাম বন্দরে যে বিদেশি জাহাজ রয়েছে সেই জাহাজগুলো তারা পণ্য খালাস করছেন না এবং যে তাদের সাথে চট্টগ্রাম বন্দরের যে 5 ক্যাটাগরির যে শ্রমিক রয়েছে সেই শ্রমিকগুলো তাদের সাথে সম্মতি প্রকাশ করেছেন এবং সম্মতি প্রকাশ করে তারা আসলে এখানে যে 24 ঘন্টার যে কর্মবিরতি রয়েছে সেই কর্মবিরতি তারা আসলে এখানে পালন করছেন। এছাড়াও আমরা দেখেছি যে এখানকার যে সড়ক অবরোধ করা হয়েছে সেই সড়ক অবরোধ তারা বেশ কিছুক্ষণ রাখবেন বলে আমাদের জানানো হয়েছে এবং তারা হয়তো কোনো প্রকার আশ্বাস পেলে তারা অবরোধ তোলার যে ব্যাপারটা সেটা তারা তুলবেন না বলে আমাদেরকে তারা জানিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে চট্টগ্রাম বন্দরের যে শুরু হয় এবং সরকার থেকে কোনো রকম নির্দেশনা আসলে কেবল তারা আসলে তাদের যে ধর্মঘট সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করবেন। এই যে চট্টগ্রাম বন্দরে যে অচলাবস্থা এবং মোট কথা চট্টগ্রাম বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটা আসলে স্থবিরতা আমরা দেখতে পেয়েছি। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে দেখা সবশেষ খবর। শহীদুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার পরিকল্পনা ছিল গেল বছর ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপে একটি গোপন গ্রুপের কথোপকথনে। চক্রান্তে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি বন্দর কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন আইনগত ব্যবস্থা নেওয়া হলে দেশের অর্থনীতির লাইফ লাইন চট্টগ্রাম বন্দর অচল হতো না।
এখনকার মাথা খারাপ হয়েছে, তখন থাকবেন না, এই চুক্তি হবে না। 2025-এর 14 এপ্রিল চট্টগ্রাম বন্দরের এক সভায় উপস্থিত সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপের গোপন কথোপকথন পড়ে শোনান নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সামনে আসে নিউ মরিন টার্মিনাল ইজারা ইস্যুতে বন্দর অচল করে দেওয়ার হুমকি। লেবারদের মাথায় ঢুকিয়ে দেবেন, এনসিটি বিদেশিদের হাতে গেলে সবার থাকবে না, চাকরি চলে যাবে। কিন্তু বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বিষয়টি সে সময় আমলেই নেননি, এমনকি কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি হুমকি দাতাদের বিরুদ্ধেও। কেউ যদি এই থ্রেট দিয়ে থাকে, এই থ্রেট নিয়ে তো আমরা ভয় পেয়ে বসে থাকলে হবে? জিডি করে কি হবে? আমি মনে করেন জিডি করলাম, এরপরে আমি ঠিক আছে গেলাম ওইটা নিয়ে আইনগত একটা ইয়েতে গেলাম, আমি আননেসেসারি এই সময়টা নষ্ট করার কি প্রয়োজন? ওই সময়টা যদি আমি এখানে কনসেন্ট্রেট করি, এই জায়গায় দেই, কারণ এই সময়টা তো আমার না, সময়টা তো রাষ্ট্রের সময়। দীর্ঘ 2 দশক পর আবারও অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। 2006 সালের পর এই প্রথম বড় ধরনের শাটডাউনের মুখে অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম। তখন যদি বন্দর কর্তৃপক্ষ বা নৌপরিবহন মন্ত্রণালয়, ইভেন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যদি অ্যাকশন নিত এই ধরনের যারা হুমকিদাতা ছিল ওদের বিরুদ্ধে, তাহলে হয়তো আজকে এই অরাজক পরিস্থিতি বন্দরের সৃষ্টি হতো না। তা আমরা যেটা মনে করছি, এই জায়গায় বন্দর কর্তৃপক্ষের দুর্বলতা আছে বলে মনে করছি, এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আজকে বন্দরে বিভিন্ন ধরনের অরাজক পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং ব্যবসা বাণিজ্যে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। গত 3 মাস ধরে বিদেশি অপারেটরের কাছে এনসিটির ইজারা ইস্যুতে চলে আসছে বিভিন্ন কর্মসূচি। টানা 3 দিন 8 ঘন্টা কর্মসূচির পর শ্রমিক কর্মচারীদের ডাকে আজ থেকে শুরু হয়েছে 24 ঘন্টার কর্মবিরতি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আজ দিন শেষে পবিত্র শবে বরাত যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারা দেশে পালিত হবে রাতটি। হিজরি শাবান মাসের 14 তারিখ রাতকে মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। ধর্মপ্রাণ মানুষ রাতটিতে নানা নফল ইবাদত বন্দেগী করে থাকেন। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মীয় আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শবে বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হবে মসজিদে মসজিদে। শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। এতে তিনি পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। এ উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি থাকবে। ভারতের পণ্যের উপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণায় বাণিজ্য শুল্ক 25% থেকে কমিয়ে 18% নামিয়ে আনবে যুক্তরাষ্ট্র। এছাড়া আরোপ করা বাড়তি 25% শুল্ক বাতিলেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের সব ধরনের শুল্ক বাধা শূন্যে নামাতে সম্মত হয়েছে ভারত। একই সঙ্গে ভেনেজুয়েলা থেকে তেল কিনতে রাজি হয়েছে দেশটি। ট্রাম্প আরও জানান, জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও কয়লা সহ বিভিন্ন খাতে $500 বিলিয়ন মূল্যেরও বেশি মার্কিন পণ্যের কেনার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তুরস্কে পারমাণবিক ইস্যুতে আলোচনার আগে এমন মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় সোমবার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে যে কোনো আলোচনা হতে পারে, তবে হুমকি ও শক্তির ভাষায় কথা বললে তার জবাবও সেই ভাষাতে দেয়া হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রয়টার্সকে জানান, আগামী শুক্রবার তুরস্কে 2 দেশ আবারও পারমাণবিক আলোচনা শুরু করবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, বড় বড় মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে খারাপ কিছু ঘটতে পারে। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সব জায়গায় যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপরে আবার আমাদের থেকে বয়স হয়েছে, আমরা আগের মতো অন্তর্বর্তী করতে পারছি। তারপরেও আজকে যে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি, সেই জন্য বড় করলাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এই নির্বাচনটা আপনি জানেন যে অনেক কষ্টার্জিত নির্বাচন। কষ্টার্জিত কেন বলছি, যেটা ছিল আমাদের দীর্ঘ 15 বছর
আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই নির্বাচনের জন্য ভোটারের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় 6 বছর জেলে ছিল। আমাদের প্রায় 60 লক্ষ ভাই বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। 20,000 এর মতো আমাদের নেতা কর্মী গুম হয়েছে। 1700 মতো নেতা কর্মী আমাদের গুম হয়ে গেছে। এত কিছু ত্যাগের বিনিময়ে আমারও আপনার এই যে 14 জুলাই জুলাইয়ে আমাদের প্রায় 2000 মতো আমাদের এই এত ত্যাগ কৃতিকার পরে যে নির্বাচনটা আমরা পেয়েছি, এই নির্বাচনটাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত এবং এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আগামী 5 বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারব। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। আমি আপনাদের কাছে আমার নিজের সম্পর্কে কথা বলার কোনো অবকাশ নেই, এটা আমাকে আপনারা ভালো জানেন, তাই না? কি জানেন না? ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।